আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। বর্তমানে এই করোনা সংকটময় পরিস্থিতিতে যে যেখানে আছো, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, এসিস্ট্যান্ট প্রফেসর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের জন্য আজকের ক্লাসে এসেছি, যেটা যারা অনার্স থার্ড ইয়ার, অনার্স তৃতীয় বর্ষে যারা পড়ো, তোমাদের জন্য আমার আজকের এই ক্লাস। আমি তোমাদের জিমনোস্পার্ম, পেলিওবোটানি অ্যান্ড হচ্ছে পেলিনোলজি যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট কোড হচ্ছে 233001। সেই কোড থেকে পেলিনোলজি অংশটুকু পড়াবো তোমাদের। তো আজকে কি তাহলে শুরু করি, আমরা পড়ায় চলে যাই আজকে। আচ্ছা, কি বললাম যে পেলিনোলজি। পেলিনোলজি হচ্ছে যে পরাগরেণুবিদ বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, যার মধ্যে এই পরাগরেণুবিদ্যা বা পেলিনোলজি একটি শাখা। এটি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। যে শাখা, এটার সাথে হচ্ছে এই শাখার মূল আলোচ্য বিষয়, পেলিনোলজির বা পরাগরেণুবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে পরাগরেণু। হ্যাঁ, সেটা হচ্ছে যে মূল আলোচ্য বিষয় পরাগরেণু সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। এটা সাধারণত হচ্ছে কি জননের সময়, জীবনচক্রের কোন একটা সময় যখন প্রজননের সময় হয়, তখন অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে রেণু বা যে নিম্ন শ্রেণী, যেগুলো যে শৈবাল, ছত্রাক, হ্যাঁ, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বায়োফাইট, টেরিডোফাইট, এগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে স্পোর বা রেণু, এবং অপুষ্পক উদ্ভিদ বা উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, পরাগরেণু বা মাইক্রোস্পোর তৈরি হয়। এই মাইক্রোস্পোরটা হচ্ছে বা পরাগরেণু হচ্ছে বুম গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং এটা হচ্ছে বুম গ্যামেটো, এটা অঙ্কুরিত হয়ে মাইক্রোস্পোর বা পরাগরেণুটা অঙ্কুরিত হয়ে তৈরি করে বুম গ্যামেটোফাইট, যার মধ্যে তৈরি হয় কি শুক্রাণু। সুতরাং এটি কি, যে এটা হচ্ছে যে একটা প্রজনন বা ভ্রূণবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তো এটাতে যেটা যে জীবনচক্রে যে বললাম, যে জীবনচক্রে যখন প্রজননের সময় হয়, তখন এই যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, যেটা ধরো যে ফুলের যে একটা স্তবক আছে, ফুলের যে 3 নম্বর যে দ্বিতীয় যে স্তবকটা পুংস্তবক, সেখানে পুংদণ্ডের লম্বা পুংদণ্ডের মাথায় পরাগধানীর মধ্যে মিউসিস প্রক্রিয়ায় এই মাইক্রোস্পোর বা পরাগরেণুটা তৈরি হয়। তো এই পরাগ বিজ্ঞানের যে শাখায় এই যে পরাগরেণুর কথা বললাম, যেটা প্রজননের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই পরাগরেণু বিজ্ঞানের যে শাখায় পরাগরেণুর সম্পর্কে আলোচনা, গবেষণা এবং চর্চা করা হয়, তাকে বলা হয় পেলিনোলজি বা পরাগরেণুবিদ্যা। সবকিছু ঠিক আছে কিনা আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি, যদি কোনো সমস্যা থাকে একটু ইয়ে করো। সবকিছু কি ওকে আছে? আচ্ছা, আমি জানি না যদিও, তারপর ঠিক আছে, শুরু করছি আবার। যেটা হচ্ছে যে পরাগরেণুবিদ্যাটা হচ্ছে বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যেটা বললাম যে পোলেনের সম্পর্কে আলোচনা, গবেষণা এবং করা হয়, যে চর্চা করা হয় বিজ্ঞানের এই শাখাটায়, পেলিনোলজি বা পরাগরেণু বিজ্ঞানে। এইটা বর্তমানে একটা উন্নত শাখা হিসেবে পরিচিত। এটা আলাদা একটা শাখা। আগে এটা ছিল এটা উদ্ভিদ বিজ্ঞান, এটা এখন বর্তমানে বিজ্ঞানের একটা আলাদা শাখা হিসেবে এটা গুরুত্ব লাভ করেছে। এটা টোটাল একটা আলাদা যেটা হচ্ছে যে এটার একটা ঐতিহাসিক একটা পটভূমিও রয়েছে। যে কোনো জিনিসেরই যে জানো যে ওর পিছনে যে এই উদ্ভিদ বিজ্ঞানের যে শাখাটার কথা বললাম, যে পেলিনোলজি কথা বললাম, যে পরাগ সম্পর্কে গবেষণা, তো প্রথম দিকে এটা নিয়ে এতটা ছিল না। যে আস্তে আস্তে এটার গুরুত্বটা যখন জানা গেল, তখন এটাকে আলাদাভাবে একটা আলাদা শাখা হিসেবে পেলিনোলজি, এবং একটা আধুনিক শাখা হিসেবে এটা গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত পেয়েছে, গুরুত্বপূর্ণ একটা শাখা হিসেবে পেলিনোলজিটা, পরাগরেণু বিজ্ঞান। যেটা দুইজন অস্ট্রেলীয় বিজ্ঞানী, হাইড এবং অস্ট্রেলীয় দুইজন বিজ্ঞানী, হাইড এবং উইলিয়ামস, 1945 এই পেলিনোলজি শব্দটা সর্বপ্রথম প্রবর্তন করেন কে? পেলিনোলজি শব্দটা এটা উইলিয়ামস এবং হাইড। একটা ল্যাটিন শব্দ, দেখা যাচ্ছে কিনা আমি কিন্তু কিছু জানি না। ল্যাটিন প্যালিনিন থেকে, প্যালিনিন হচ্ছে যে বাতাসে ভেসে বেড়ায়, এমন হিসেবে বোঝা যায়, মানে ধারণা করা হয় যে বাতাসে ভেসে বেড়ায়, এই শব্দ থেকেই, এই শব্দটা প্যালিনিন থেকেই প্যালিনোলজি শব্দটা এসেছে। আর লজি মানে বিজ্ঞান, যেটা জানো যে লজিক জ্ঞান, লগোস মানে জ্ঞান থেকে এই লজি শব্দটা এসেছে। এই দুটো মিলে হচ্ছে প্যালিনোলজি, যেটা কিনা অস্ট্রেলীয় বিজ্ঞানী হার্ড এবং হচ্ছে উইলিয়ামস 1945 এই প্যালিনোলজি শব্দটা কি প্রথম প্রবর্তন করেছে।
তো বিজ্ঞানের যে অনেকগুলো শাখা আছে, যেটা বললাম যে বিজ্ঞানের অনেকগুলো শাখার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এই পেলিনোলজিটা। তো এটা 1945 সালে এই পেলিনোলজি শব্দটা সর্বপ্রথম প্রবর্তন করেন হার্ড এবং উইলিয়ামস, দুইজন অস্ট্রেলীয় বিজ্ঞানী। তারও আগে যখন এটা পরাগরেণু বিদ্যাটা বা বিজ্ঞানের কথা যেটা বললাম যে পরাগরেণু বিজ্ঞান, যখন 1837 সালে সালে ফ্রিস যখন পরাগরেণু অঙ্গ সংস্থানিক বা বহি অঙ্গ সংস্থানিক বা বহি বায়োমরফোলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে যখন গবেষণা করেন, তখনই থেকে এটা একটা আলাদা বিজ্ঞান হিসেবে তখন আবির্ভাব হয় এই পেলিনোলজিটার। 19ঊনবিংশ শতাব্দীতে এটা নিয়ে খুব একটা মানে এটা হচ্ছে কি তোমাদের পেলিনোলজির একটু শুরুতে টপিক্সে যাওয়ার আগে এটা একটু সামগ্রিক একটা আলোচনা, ঐতিহাসিক একটা পটভূমি বলা যায়, যে ক্ষেত্রে যে এটা প্রথম এই বিজ্ঞানটা এসছে 1837 সালে ফ্রিস যখন পেলিনোলজি বা পরাগরেণুর অঙ্গসংস্থানিক বা বহি অঙ্গসংস্থানিক বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে যখন গবেষণা করেন বা কাজ করছিলেন, তখনই এই শাখাটা এই বিজ্ঞানটার পেলিনোলজি বিজ্ঞানটার আবির্ভাব হয়। আর পরবর্তীতে 19বিংশ শতাব্দীতে এই শাখাটার খুব একটা আসলে অগ্রগতি হয়নি। হ্যাঁ, তো এরপর হচ্ছে 1824 থেকে 1847 খ্রিস্টাব্দের মধ্যে একজন ইতালীয় অঙ্কবিদ এবং হচ্ছে ল্যান্স ব্যবসায়ী জিওভান্নি বাটিস্টা এমিসি, নামগুলো কি একটু কঠিন মনে হচ্ছে? একটু লিখে নাও যদি বুঝতে অসুবিধা হয়, যেহেতু অনলাইন ক্লাস, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু বইটা পড়ে নিলে অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, জিওভান্নি বাটিস্টা এমিসি নামক একজন ইতালীয় অঙ্কবিদ এবং ল্যান্স ব্যবসায়ী, উনি সর্বপ্রথম কি করেছে, পরাগরেণু যে নিয়ে গবেষণা করে দীর্ঘ, দেখতেই পাচ্ছ যে 1824 থেকে 1847 দীর্ঘ বছর ধরে গবেষণা করে পরাগরেণুকে একটা পরাগরেণু সম্পর্কে একটা মৌলিক ধারণা দিয়েছে। তিনি প্রথম বলেছে যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, এটা একটা মৌলিক বস্তু সম্পর্কে এটা উনি ধারণা দিয়েছেন। কে? জিওভান্নি বাটিস্টা এমিসি। উনি একজন ইতালীয় অঙ্কবিদ এবং হচ্ছে ল্যান্স ব্যবসায়ী। পরবর্তীকালে এটা নিয়ে আসলে গবেষণা, বাংলাদেশে এটা আসলে পরাগরেণু বিদ্যা খুব একটা দেখা যায় না, সাধারণত বাইরের কান্ট্রিগুলোতে এটা নিয়ে ব্যাপক গবেষণা হয়। এবং হচ্ছে যে জিনিসটা এটা হচ্ছে 19বিংশ শতাব্দীর থেকে এটা মোটামুটি খুব একটা অগ্রগতি হয়নি এই পেলিনোলজি শাখাটার। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীতে যখন হচ্ছে মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে বিংশ শতাব্দীতে এই শাখাটার ব্যাপক উন্নতি হয়েছে। তখন এটা নিয়ে আরো একটু বেশি গবেষণা, বিজ্ঞানীরা আরো গবেষণা করলো, যখন আরো অনুসন্ধান করলেন তখন দেখলেন যে এই শাখার অনেক গুরুত্ব তারা অনুধাবন করতে পেরেছেন, যার ফলে পরবর্তীতে এটা একটা গুরুত্বপূর্ণ একটা শাখা হিসেবে আলাদাভাবে একটা পেলিনোলজি একটা বিজ্ঞানের একটা শাখা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো ভন পোস্ট নামক একজন, আমি আজকের টপিকস গুলোর মধ্যে হচ্ছে ডেফিনেশনে প্রথমে তো বললাম যে পেলিনোলজি কাকে বলে, ঠিক আছে, যে বিজ্ঞানের যে শাখায় পরাগ নিয়ে আলোচনা গবেষণা এবং চর্চা করা হয় সেটাকে বলা হয় পেলিনোলজি। আমি এখন যেটা বলাচ্ছি সেটা হচ্ছে ঐতিহাসিক পটভূমি। যে ঐতিহাসিক পটভূমি, যে কোনো একটা জিনিসের একটা হিস্ট্রি থাকে, তাই না, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো পরবর্তীতে 1916 সালে সুইডেন একজন বিজ্ঞানী ভ্যান পোস্ট, উনি পরাগরেণুর বহি অঙ্গ সংস্থানিক বিষয় নিয়ে ব্যাপক গবেষণা করেন। তো উনি উনি আবার কি করেছেন, এই যে আমি মাঝখানে কিছু সময় পর্যন্ত এটা নিয়ে ততটা কাজ হয়নি। পরবর্তীতে উনি এই শাখাটা পেলিনোলজি শাখাটা পুনরাবির্ভাব করেন সুইডিশ বিজ্ঞানী ভ্যান পোস্ট। 1935 আমেরিকান বিজ্ঞানী উডহাউস, উনি পরাগরেণুর বহি অঙ্গসংস্থানিক বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরাগরেণু সম্পর্কে মানে এই আলোচনাগুলোকে বা পরাগরেণু সম্পর্কে তথ্যলব্ধ গবেষণাকে একটা বই আকারে উনি প্রকাশিত করেন। আর সেই বিখ্যাত বইটার জন্য পরাগরেণু সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিখ্যাত বইটা ছিল যেটা বলা হয় যে পেলিনোলজির প্রথম বই বলা হয় যেটাকে, এটা হচ্ছে পোলেন গ্রেইন স্ট্রাকচার আইডেন্টিফিকেশন
সিগনিফিক্যান্স, significance in science and medicine কে 1935 উডহাউস, যিনি আমেরিকান একজন বিজ্ঞানী, উনি পরাগরেণুর মরফোলজিক্যাল বা বহিঃঅঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা মানে গবেষণা, তার গবেষণালব্ধ বই একটা বই আকারে প্রকাশ করেন, যেটা তার পেলিনোলজির ক্ষেত্রে বলা হয় যে প্রথম মৌলিক অংশ, যেটা প্রথম বই পুস্তক, সেটা হচ্ছে পোলেন গ্রেইন স্ট্রাকচার, আইডেন্টিফিকেশন অ্যান্ড সিগনিফিক্যান্স ইন সায়েন্স অ্যান্ড মেডিসিন, হচ্ছে যেটা কি যে পোলেন গ্রেইনের গঠন, শনাক্তকরণ এবং গুরুত্ব কোথায়, বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব শনাক্তকরণ এবং হচ্ছে যে এটার গঠন সম্পর্কে আলোচনা করা হয়। এটা হচ্ছে পেলিনোলজির প্রথম বই প্রকাশিত। পরবর্তীকালে সুইডিশ বিজ্ঞানী আর্টম্যান, তোমরা এই আর্টম্যানের নামটা মনে রাখবে। আর্টম্যানের নামটা কেন মনে রাখবে সেটা বলছি। আর্টম্যান হচ্ছে সুইডিশ বিজ্ঞানী, উনি প্রায় 1935 থেকে 1944 দীর্ঘ সময় ধরে গবেষণা করে পরাগরেণু সম্পর্কে 3টি বই, মানে তার যে গবেষণালব্ধ তথ্য সেটা 3টা বই আকারে প্রকাশ করেছেন, এবং এটাতে এই বইগুলোতে পরাগরেণু সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে এবং পরাগরেণু সম্পর্কে অনেক তথ্য এবং পরাগরেণু ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে সেটা জানা গিয়েছে। যেটা আর এই বিজ্ঞানের ক্ষেত্রে পরাগরেণুর যে এই বই, এই গবেষণালব্ধ বা ওনার যে অবদান, হ্যাঁ, সেই কারণেই ওনাকে বলা হয় আধুনিক পরাগরেণুবিদ্যার জনক। তোমরা কি বলেছি যে এই আর্টম্যানের নামটা মনে রাখবে, কেন যদি বলা হয় যে আধুনিক পরাগরেণুবিদ্যার জনককে, তাহলে কি বললাম, আধুনিক পরাগরেণুবিদ্যার জনক হচ্ছে সুইডিশ বিজ্ঞানী আর্টম্যানকে বলা হয় আধুনিক পরাগরেণুবিদ্যার জনক। তো পরাগরেণুবিদ্যার এই যে বললাম যে পরাগরেণুবিদ্যা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ডে বাই ডে এটা গুরুত্বপূর্ণতা, মানে এটা একটা গুরুত্ব লাভ করেছে, জনপ্রিয়তা লাভ করেছে, এবং হচ্ছে কি অন্যান্য শাখার সাথেও এর একটা কি আলাদা একটা রিলেশন রয়েছে। যেমন হচ্ছে মনে করা হতো আগে যে কি এমব্রায়োলজি বা হচ্ছে ব্রিডিং এর ক্ষেত্রে প্রজননের সাথে এই শাখাটা সম্পর্কযুক্ত, কিন্তু বর্তমানে দেখা গিয়েছে যে এটা আলাদা একটা শাখা হিসেবে গুরুত্ব লাভ করেছে, এটা আলাদা শাখা হিসেবে, এবং দেখা গিয়েছে যে এর যে গুরুত্বগুলো, যে পরাগরেণুর যে বিভিন্ন বৈশিষ্ট্য কাজে লাগিয়ে দেখা গেছে বিজ্ঞানের অন্যান্য শাখারও অন্যান্য অনেক ধরনের সমস্যা সমাধান করা যায় বা একটা কোন সিদ্ধান্ত লাভ করা যায়। এর জন্য দেখা গেছে যে এটার সাথে একটা কি অন্যান্য প্রযুক্তি বিজ্ঞানেরও একটা সম্পর্ক রয়েছে, বায়োটেকনোলজির একটা সম্পর্ক রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক রয়েছে। তো এই যে বললাম যে পরাগরেণুবিদ্যা 19বিংশ শতাব্দীর দিকে এটা নিয়ে খুব একটা কাজ করা যায়নি, পরবর্তীতে মানে ব্যাপক গবেষণা হয়েছে যখন কিনা আমরা তো জানি যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই বা দৃশ্যমান বৈশিষ্ট্যগুলো, কিন্তু সূক্ষ্ম গঠন দেখতে গেলে কি দরকার, সেরকম কি যন্ত্র প্রয়োজনীয় ইকুইপমেন্টস দরকার, যেটা আমাদের অণুবীক্ষণ যন্ত্র। তো আমরা জানি যে অণুবীক্ষণ যন্ত্রে সাধারণত কি দেখা গেছে, সূক্ষ্ম গঠন দেখতে গেলে আরো অত্যাধুনিক যন্ত্রের প্রয়োজন, অণুবীক্ষণ যন্ত্র। তো এই ক্ষেত্রে পরাগরেণু সম্পর্কে ঊনবিংশ, যেটা বললাম যে বিংশ শতাব্দীতে এই শাখাটা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। সেটা কিভাবে, যে তখন হচ্ছে কি আরো যখন সূক্ষ্ম গঠন দেখার জন্য যে অণুবীক্ষণ যন্ত্র, আরো অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হলো সেক্ষেত্রে সেটা এই শাখাটা বেশ অগ্রগতি হয়েছে। দেখো এখানে কতগুলো নাম আমি সংক্ষেপে লিখছি, তোমরা এই নামগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো যে SEM কি, TM কি, TSRLM, দেখো এই যে টার্মগুলো লিখেছে, তোমরা তো জানো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা কি করি, যে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কি করি, আমরা কোনো স্লাইড দেখি, যখন আমরা উদ্ভিদের কোনো অংশ বা মরফোলজি কোনো জিনিস দেখতে যাই, তখন আমরা কি করি, যে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেটা দেখি। তো পরাগরেণুটা যেহেতু সূক্ষ্ম একটা জিনিস, সেটার সূক্ষ্ম গঠন, পরাগরেণু যে জিনিস এটা সেটা কি সূক্ষ্ম গঠন যদি আমরা দেখতে যাই, তাহলে আরো অত্যাধুনিক যন্ত্রপাতি বা ইকুইপমেন্টস দরকার হয়। সেক্ষেত্রে কোনগুলো, SEM, দ্যাট মিনস হচ্ছে কি স্ক্যানিং,
স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, TEM, দ্যাট মিনস হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমি ওটুকু লিখলাম না, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, TSRLM। TSRLM হচ্ছে ট্যান্ডেম স্ক্যানিং রিফ্র্যাক্টেড লাইট মাইক্রোস্কোপ। তোমরা যারা দেখতে পাচ্ছ লিখে নাও বা পরবর্তীতে থেকে যাবে, যদি না বুঝো বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বই থেকেও দেখে নিতে পারবে। কি বলেছি? SEM, যেটা হচ্ছে যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, TEM ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমি এই জায়গাটা লিখলাম না। এরপর দেখো TSRLM, ট্যান্ডেম স্ক্যানিং রিফ্র্যাক্টেড লাইট মাইক্রোস্কোপ। আরেকটা আছে STM, যেটা হচ্ছে স্ক্যানিং টিউনিং মাইক্রোস্কোপ। বিংশ শতাব্দীতে যখন এই যন্ত্রগুলো আবিষ্কার করা হলো তখন দেখা গেল যে পরাগরেণু সম্পর্কে, সূক্ষ্ম গঠন সম্পর্কে আরো অনেক বেশি জানা গিয়েছে, যার ফলে পরাগরেণু সম্পর্কে এই গবেষণাগুলো পরবর্তীতে এটাকে আলাদা একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই হচ্ছে মোটামুটি পরাগরেণু বিদ্যার কি ঐতিহাসিক পটভূমি বলা যায়। এরপর আসো স্কোপ। স্কোপ মানে তোমরা জানো যে কোনো কিছুর কি পরিধি বা ব্যাপ্তি। আমরা বলতে পারি এটা কি স্কোপ বা উদ্দেশ্যও বলতে পারি যে প্যালিনোলজি। স্কোপ অফ প্যালিনোলজি, আচ্ছা, যেটা হচ্ছে স্কোপ অফ প্যালিনোলজি হচ্ছে বিজ্ঞানের প্যালিনোলজি পরাগরেণু নিয়ে ব্যাপক কি প্রতিনিয়ত গবেষণা হচ্ছে পরাগরেণু নিয়ে। বাতাসে পরাগরেণুটা কি খুব হালকা, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে পরাগরেণুটা হালকা। তোমরা সবাই দেখেছো যে ফুলের যে একটা স্তবক পরাগধীন, আমি যেটা বলেছি যে পুংস্তবকে যে লম্বা দণ্ডের অংশ মাথা ফিলামেন্টের মাথায় যে পরাগধানী থাকে সেখানে মিওসিস প্রক্রিয়ায় এই পরাগরেণু বা মাইক্রোস্পোরটা তৈরি হয়। এটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, তো এই যে যেটা বললাম যে পরাগরেণুটা খুব হালকা, এটা কি করে বাতাসে সর্বত্র ভেসে বেড়ায় এবং এক স্থান থেকে এক স্থানে অন্য স্থানে চলে যায়। সেটা হচ্ছে যে অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে স্পোরটা বলো বা সপুষ্পক উদ্ভিদের, শুধু এটা না, আবার বায়ু পরাগী ফুল আছে কতগুলো যে বাতাসের সাহায্যে ভেসে ভেসে বেড়ায় পরাগরেণুগুলো বা পোলেনগুলো। পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অপুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক উদ্ভিদ সব ফুলেরই পরাগরেণু কি বাতাসে ভেসে বেড়ায় এবং এমন একটা সময় হয় কি যে বাতাসে ভেসে বেড়াতে একটা সময় তারা মাটিতে পতিত হয় বা মৃত্তিকায় আবদ্ধ হয়ে যায়। তো এরকম সেই আদিকাল থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রচুর পরিমাণে কোটি কোটি পরাগরেণু মাটির নিচে স্তরীভূত ভাবে রয়েছে। এক হিসাবে দেখা যায় যে তুন্দা অঞ্চলে প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় প্রায় 300 মিলিয়ন, আমি আবারও বলছি যে এক হিসেবে দেখা গিয়েছে যে তুন্দা অঞ্চলে বরফাজিত অঞ্চল প্রায় প্রতি বর্গ সেন্টিমিটারে 300 মিলিয়ন পরাগরেণু পাওয়া গিয়েছে। এই যে বিশাল অংশ পরাগরেণু মাটির স্তরে যে আস্তে আস্তে জমা হচ্ছে, স্তরীভূত হচ্ছে সেই আদিকাল থেকে বর্তমান পর্যন্ত, সেইগুলো কি একটা জীবাশ্ম বা ফসিলে পরিণত হয়েছে। এই ফসিলগুলো মোটামুটি অবিকৃত অবস্থায় থাকে। উদ্ভিদের অন্যান্য অংশ বা জীবাশ্ম ক্ষেত্রে, অন্যান্য জীবাশ্মের ক্ষেত্রে বা ফসিলের ক্ষেত্রে যেমন উদ্ভিদাংশ হয়তো কিছুটা ড্যামেজ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে পরাগরেণু মোটামুটি অবিকৃত অবস্থায় থেকে যায়, যার ফলে সেটা গবেষণার কাজে বা কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারটা পরে যখন গুরুত্ব পড়াবো তখন আবার এই ক্ষেত্রে এই কথাটা বলবো, এই জায়গাটায় আসবো। যেটা বলছিলাম যে পরাগরেণুটা কি করে যে বাতাসে ভেসে ভেসে বেড়ায় হালকা হওয়াতে। তো ভূপৃষ্ঠের এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে কিনা কোনো পরাগরেণু নেই। সেটা হতে পারে তুন্দা অঞ্চলের কথা বললাম, গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল, তারপর বরফে বলো, পাহাড়ে বলো, পানিতে বলো, সব জায়গায়, এমনকি হচ্ছে ক্যাম্ব্রিয়ান পূর্বাঞ্চলেও এই পরাগরেণুটা পাওয়া যায়। পরাগরেণু সর্বত্রই থাকে এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে কোটি কোটি পরাগরেণু রয়েছে।
এই যে জীবাশ্মের কথা বললাম যে পিট কয়লা খনিতে সবচেয়ে বেশি কি এই পরাগরেণুগুলো পিট কয়লা অঞ্চলে সবচেয়ে বেশি পরাগরেণু রয়েছে। শুধুমাত্র পিট কয়লাতে না, ওখানে যেটা আছে যে তোমার হচ্ছে লিগনাইট বলো, খনিজ বলো, কয়লা খনি, এই জায়গাগুলো তো প্রচুর পরিমাণে কি পোলেনগুলো রয়েছে যে অবৃত অবস্থায়, সেগুলো পরাগরেণুগুলো, এই পরাগরেণুগুলো যে যে বললাম যে পরাগরেণু, যার ফলে কি হয়েছে যে জীবাশ্মগুলো অন্যান্য জীবাশ্ম যেমন নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, কিন্তু পরাগরেণু মোটামুটি অবিকৃত অবস্থায় থেকে যায়। যার ফলে হয়েছে কি যে এটা দিয়ে গবেষণা করে অনেক কিছু বিজ্ঞানের অনেক শাখা, মানে বিশেষ করে ট্যাক্সোনমির ক্ষেত্রে বা কোনো ট্যাক্সোনমির গুরুত্ব ইয়া করার ক্ষেত্রে বা ফাইলোজেনির ক্ষেত্রে সেটা কি করেছে জানা গিয়েছে। এবং হচ্ছে সেই ক্ষেত্রে বিজ্ঞানের অনেক ক্ষেত্রে যে সরি যে এটা হচ্ছে যে ইয়াতে পরাগরেণুটা যেটা অবিকৃত, যেটা বললাম যে অন্যান্য জীবাশ্ম যেমন কিছুটা ড্যামেজ হয়ে যায়, কিন্তু পরাগরেণুটা একমাত্র অবিকৃত অবস্থা এবং হুবহু একই গুণসম্পন্ন ভাবে সেটা অবিকৃত অবস্থায় পাওয়া যায়। যার ফলে সেটা কি গবেষণা করে বিজ্ঞানে অনেক কিছু মানে জানা যায় যে অন্যান্য শাখার ক্ষেত্রে যেটা বললাম যে এটা একটা আস্তে আস্তে কি করেছে, এটা একটা আধুনিক শাখা হিসেবে বা একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে মানে প্রতিষ্ঠিত হয়েছে, যার কিনা অনেকগুলো তাত্ত্বিক ক্ষেত্রে বিজ্ঞানের যে তত্ত্বীয় শাখা বলো বা ব্যবহারিক ক্ষেত্রে বলো, প্রায়োগিক ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যেটা যে হচ্ছে যে এটা জীব প্রযুক্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কি বললাম যে স্কোপের কথা যেটা বলছি, যে আমি কি খুব ফাস্ট বলে ফেলেছি, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমি জানি না। আসলে ক্লাসে হলে বলতাম যে ছবিটা এঁকে নাও, এখন বলবো ছবিটা দেখে নাও, ঠিক আছে? ক্লাসের বোর্ডের তুলনায় আমার বাসার বোর্ডটা একটু ছোটই। কি বললাম যে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে পরিধির ক্ষেত্রে যদি বলি যে পেলিনোলজি বা পরাগরেণুটা বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে কি ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্কিত। শুধুমাত্র আগে মনে করা হতো যে এটা পেলিনোলজিটা প্রজনন বিদ্যা, ব্রিডিং বা হচ্ছে এমব্রায়োলজির সাথে রিলেটেড, কিন্তু বর্তমানে দেখা গিয়েছে যে এটা অন্যান্য শাখার সাথে সম্পর্কযুক্ত। সেটাই যে পেলিনোলজি। লেখাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে দেখো। বি সায়েন্স, এখানে হচ্ছে এগ্রিকালচার, আমি আবার বলে দিব, এখানে হচ্ছে প্লান্ট বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি, মেডিকেল সায়েন্স, এরো বায়োলজি, অণুজীব বিজ্ঞান যেটা, আর্কিওলজি অ্যান্ড পেলিওবোটানি। কি বলেছি যে পেলিনোলজি এই বিজ্ঞানটা ডে বাই ডে গুরুত্ব লাভ করেছে, সেটা হচ্ছে যে যার ফলে এটা একটা বিজ্ঞানের যে তত্ত্বীয় শাখা বা মৌলিক শাখা, মৌলিকভাবে গুরুত্ব পাওয়াতে এটা বিজ্ঞানের অন্যান্য শাখার সাথেও একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এখানে আমি তোমাদেরকে, যার ফলে কি হয়েছে যে পেলিনোলজি শাখা পরিধিটা বোঝাচ্ছি যে জীব প্রযুক্তি, এই ছবিটা হচ্ছে পেলিনোলজির সাথে
বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। বোর্ডটা একটু ছোট। আচ্ছা দেখো কি বলেছি যে এটা জীব প্রযুক্তির ক্ষেত্রে পেলিনোলজি বর্তমানে কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জীব প্রযুক্তির সাথে অন্যান্য বিজ্ঞানের সাথে যে সম্পর্ক কোথায় বলেছি পেলিনোলজির সাথে প্ল্যান্ট ট্যাক্সোনমি, যেটা জানো যে আগে থেকে যে প্ল্যান্ট ট্যাক্সোনমি আগে মনে করো এটার সাথে উদ্ভিদের ট্যাক্সোনমিতে বিশাল একটা ভূমিকা পালন করে। তারপর আর্কিওলজি, এখানে আছে যে পেলিনোবটনি যে প্রত্ন উদ্ভিদগত প্রত্নবিদ্যা এবং হচ্ছে যে প্রত্ন উদ্ভিদ বিজ্ঞান। হ্যাঁ, বি সায়েন্স যেটা হচ্ছে মৌমাছি বিজ্ঞান, এগ্রিকালচার কৃষি বিজ্ঞান, এন্টোমোলজি পতঙ্গ বিজ্ঞান, মাইনিং এন্ড হচ্ছে জিওগ্রাফি যেটা খনিজের ক্ষেত্রে, এটা হচ্ছে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন, এমব্রায়োলজি যেটা ভ্রূণ বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, আর হচ্ছে অ্যারোবায়োলজি যেটা অ্যারোবায়োলজি অণুজীব বিজ্ঞান। তো বিজ্ঞানের এরকম বিভিন্ন শাখার সাথে পেলিনোলজির একটা সম্পর্ক রয়েছে। তো এই যে বললাম যে এই যে ইয়াগুলো, তো এটার ক্ষেত্রে দেখলে বোঝা যায় যে স্কোপ দেখে বোঝা যায় যে এটার ব্যাপ্তিটা আসলে অনেক, এই শাখাগুলোর সাথে যেটা দুই ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও পেলিনোলজির এই যে তাত্ত্বিক বা হচ্ছে যে বেসিক মৌলিক বা বেসিক এই যে গুরুত্বপূর্ণ পেলিনোলজি যে ডে বাই ডে গুরুত্বপূর্ণতা লাভ করেছে বা তার যে ভূমিকাটা সে অনুযায়ী মানে যে তাত্ত্বিক ক্ষেত্রে বলো বা মৌলিক বলো বা হচ্ছে ব্যবহারিক দিকে তার বিবেচনায় আর্টম্যান 1964 পেলিনোলজিকে দুইটা শাখায় ভাগ করেছেন। একটা হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল, একটা হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল পেলিনোলজি, আর একটা হচ্ছে কি অ্যাপ্লাইড পেলিনোলজি। দুইটা, এটা আর্টম্যান 1964 উনি কি করেছে যে পেলিনোলজিকে শাখাগুলোকে যেটা রয়েছে গুরুত্ব অনুধাবন করে তাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি যে বেসিক বা ফান্ডামেন্টাল, যেখানে হচ্ছে বেসিক জিনিস বা কোন জিনিসগুলো হচ্ছে মৌলিক জিনিসগুলো, পরাগরেণুর আকার আকৃতি গঠন, এই জিনিসগুলো এটার হচ্ছে বেসিক জিনিসগুলো যেটাতে আলোচনা করা হয় পেলিনোলজির সে শাখা, সেটাকে বলা হয় বেসিক বা ফান্ডামেন্টাল পেলিনোলজি। এবং আরেকটা হচ্ছে যে অ্যাপ্লাইড পেলিনোলজি। অ্যাপ্লাইড মানে কি, যেটা হচ্ছে ব্যবহারিক দিক থেকে যে প্রায়োগিক বা ব্যবহারিক দিক, যে পেলিনোলজিটা জ্ঞানটাকে কোন কোন পেলিনোলজি বা পরাগরেণুর বৈশিষ্ট্যগুলোকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কি কিভাবে ব্যবহার করা যায়, সেই হিসেবে বা সেই উদ্দেশ্যে বা গুরুত্ব বোঝানোর জন্য এটাকে যে শাখাটা করা হয় সেটাকে বলা হয় অ্যাপ্লাইড পেলিনোলজি বা ব্যবহারিক বা প্রায়োগিক পরাগরেণুবিদ্যা। তো যেটা বলছি যে এটা হলো পরাগরেণুর গঠন বলো, আকার আকৃতি, পরাগরেণু সম্পর্কে বিভিন্ন মরফোলজিক্যাল বৈশিষ্ট্য সম্পর্কে এটাতে জানা যায় যে কোনটা তত্ত্বীয়টাতে। ফান্ডামেন্টালটাতে যেটা হচ্ছে যে এটার প্রয়োগ কোথায়। তো এই যে এখানে পরিধির মধ্যে যে দেখালাম যে বিভিন্ন শাখার সাথে সম্পর্ক, যেমন হচ্ছে প্ল্যান্ট ট্যাক্সোনমি বলো, বি সায়েন্স মৌমাছি, এগ্রিকালচার, এন্টোমোলজি, মাইনিং, আর্কিওলজি, অ্যারোবায়োলজি, বিজ্ঞানের যে সবগুলো শাখার সাথে এর একটা সম্পর্ক রয়েছে এবং এই সবগুলো শাখাতেই আর কি প্রায়োগিক দিক রয়েছে বা ব্যবহারিক দিক রয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস এই যে এগুলো তো হলো প্রচলিত বা সমৃদ্ধ শাখা বিজ্ঞানের। এছাড়াও আরো আছে যে অঙ্গসংস্থানিক পেলিনোলজি বা মরফোগ্রাফিক পেলিনোলজি যেটাকে বলা হয়, কিংবা হচ্ছে চিকিৎসা বা মেডিসিন পেলিনোলজি, তারপর প্রত্নতত্ত্ব পেলিনোলজি, তারপর জীবকৌলিক বিজ্ঞান, আবার হচ্ছে যে মধু এবং মৌমাছি পরাগরেণুবিদ্যা, বায়ু পরাগরেণুবিদ্যা, এইগুলো বিভিন্ন ক্ষেত্রে পরাগরেণুবিদ্যার একটা ভূমিকা রয়েছে। এগুলো হচ্ছে পরাগরেণুর একটা এক একটা কি সাব ব্রাঞ্চ মানে ব্রাঞ্চের পরে আর কি বলা যায়, এগুলো হচ্ছে যে শাখা, ওগুলো হচ্ছে উপশাখার মতো, যে ওই শাখাগুলো হচ্ছে যে সমৃদ্ধ শঙ্কর শাখা অনেকটা, যে এই শাখাগুলোতে পেলিনোলজির অনেকগুলো ভূমিকা রয়েছে, এগুলো একটা আলাদা শাখা। এরপর আসো পেলিনোলজির গুরুত্ব। পেলিনোলজি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যেটাতে কি করা হয় যে এটা হচ্ছে যে উদ্ভিদের বিভিন্ন শাখার সাথে সম্পর্কযুক্ত। মেইনলি এটা হচ্ছে যে ট্যাক্সোনমি এবং হচ্ছে ফাইলোজেনি নির্ণয়ে উদ্ভিদের
ফাইলোজেনি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অনুযায়ী এটাকে সাধারণত যে দুইটা ভাগে ভাগ করা যায় পেলিনোলজিকে, যে একটা হচ্ছে importance of pelinology. যেটা গুরুত্ব প্যালিনোলজি অনেক ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, সেই অনুযায়ী এটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়। এটা দুইটা ভাগের মধ্যে একটা হচ্ছে স্টেনো পেলিনাস, আরটা হচ্ছে ইউরোপেলিনাস। স্টেনোপেলিনাস যে ক্ষেত্রে কিনা দেখা যায় যে পরাগরেণুর বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, সেক্ষেত্রে এই স্টেনোপেলিনাসটা ট্যাক্সনটা ব্যবহার করা হয় যে যেখানে পরাগরেণুগুলো নির্দিষ্ট এবং হচ্ছে বৈশিষ্ট্যগুলো অপরিবর্তিত। সাধারণত পরিবার শনাক্তকরণের কাজে এই স্টেনোপেলিনাস বৈশিষ্ট্যগুলো কাজে লাগে। এক্সাম্পল হচ্ছে অ্যাসক্লেপিয়াডিসি। তোমরা এই টার্মগুলো নিশ্চয়ই পরিচিত। এই যে অ্যাসক্লেপিয়াডিসি বলেছি, অ্যাসক্লেপিয়াডিসি, তারপর হচ্ছে পোয়েসি, ক্রুসিফেরি, ল্যামিয়াসি। এই পরিবারগুলোর ক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে কি হয়, স্টেনোপেলিনাস বা বৈশিষ্ট্যগুলো এটা এক্সাম্পল, এটা এই ফ্যামিলিগুলো হচ্ছে এক্সাম্পল। তোমরা জানো যে ফ্যামিলি নামের শেষে এসিতে শেষ হয়। ব্যতিক্রম কোনটা? এখানে একটা ব্যতিক্রম আছে, ক্রুসিফেরি, আর একটা নাম আছে অবশ্য ক্রুসিফেরি, ব্রাসিকেসি। আচ্ছা, পোয়েসি, ল্যামিয়াসি, এগুলো হচ্ছে স্টেনোপেলিনাস বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে যে দেখো ইউরোপেলিনাস যেটা বললাম, ইউরোপেলিনাসের ক্ষেত্রে ট্যাক্সনের ক্ষেত্রে যেখানে কিনা বৈশিষ্ট্যগুলো হচ্ছে অনির্দিষ্ট এবং হচ্ছে পরিবর্তনযোগ্য, সেক্ষেত্রে বলা হচ্ছে যে অর্থাৎ এক্ষেত্রে হলো কি বৈশিষ্ট্যগুলো মিশ্রিত অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি ইউরোপেলিনাস। হ্যাঁ, এটার এক্সাম্পলটা এটা হচ্ছে যে মিশ্র বৈশিষ্ট্যগুলো, এখানে ট্যাক্সনের বৈশিষ্ট্যগুলো মিশ্রিত অবস্থায় থাকে। এক্ষেত্রে পরাগরেণুর বৈশিষ্ট্যগুলো সাধারণত পরিবার থেকে প্রজাতি পর্যন্ত শনাক্তকরণের ক্ষেত্রে এই ইউরোপেলিনাস বৈশিষ্ট্যগুলো ব্যবহৃত হয়। এক্সাম্পল হচ্ছে এক্ষেত্রে অ্যাকান্থেসি, প্রিমুলারিয়াসি, ভার্ভিনেসি। এই পরিবারগুলোর থেকে পরিবার থেকে প্রজাতি পর্যন্ত শনাক্তকরণে এই ইউরোপেলিনাস বৈশিষ্ট্যগুলো ব্যবহৃত হয়। তো ট্যাক্সোনমির ক্ষেত্রে যে ইম্পর্টেন্স গুলো ক্ষেত্রে বললাম যে সাধারণত যখন দেখা যায় যে কোনো একটা ট্যাক্সনকে যখন সঠিকভাবে আইডেন্টিফিকেশন করা যায় না, সেক্ষেত্রে পরাগরেণু বৈশিষ্ট্য অনেক সময় সাফল্যজনকভাবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে বিশেষ করে বলা যায় যে জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এইটা পরাগরেণু বৈশিষ্ট্যটা আধুনিক শ্রেণীবিন্যাস বা জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পরাগরেণুর বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার করা যায়। কোন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা যায়? সেক্ষেত্রে হচ্ছে যে পরাগরেণুর যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, বিশেষ করে ত্বকের গঠন, তারপর হচ্ছে যে আকার আকৃতি, তারপর হচ্ছে প্রতিসমতা। আমি আসবো এই প্যারাগুলো হয়তো ক্লাসিফিকেশনের সময় যখন পড়াবো তখন এগুলো আরো ডিটেলস পড়াবো যে পরাগরেণুর কোন বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয়। এছাড়া যে ট্যাক্সনের কথা বললাম যে এক্ষেত্রে হচ্ছে কি যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কোনো একটা ট্যাক্সনকে শনাক্তকরণ, ট্যাক্সন মানে কি তোমরা জানো তো যে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে, যে 7টা ধাপ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই ধাপগুলোকে প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় ট্যাক্সন বলা হয়। তো এই ট্যাক্সন নির্ণয় যখন দেখা যায় যে সাধারণ বা প্রচলিত বৈশিষ্ট্য দ্বারা কোনো কোনো এক উদ্ভিদকে কোনো একটা শ্রেণীতে বা ট্যাক্সনে বিভক্ত করা যায় না, সেক্ষেত্রে পরাগরেণুর বৈশিষ্ট্যগুলো কোনো না কোনোভাবে কাজে লাগানো যায়, সাফল্যজনকভাবে লাগানো যায়। এবং সেটা কোনো একটা ধরো সেক্ষেত্রে হতে পারে কোনো একটা উদ্ভিদকে কোনো একটা নির্দিষ্ট পরিবারে অন্তর্ভুক্তকরণ,
কোনো একটা গণে অন্তর্ভুক্তকরণ কিংবা কোনো একটা প্রজাতি পর্যন্ত শনাক্তকরণ, এরকম বিভিন্ন ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা যায়। আবার কাল্টিভার বা আবাদি উদ্ভিদের ক্ষেত্রেও এটার অবস্থান, শ্রেণীগত অবস্থান নির্ণয়ে সেটা ব্যবহার করা যায়। প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে যদি বলি, যে যখন দেখা যায় যে প্রজননের ক্ষেত্রে সংকর উদ্ভিদ, প্লান্ট ব্রিডিং এ কি হয় যে সংকর উদ্ভিদ তৈরি করা হয়, যেটাতে ব্রিডিং এর ক্ষেত্রে সংকর উদ্ভিদের যে অক্ষমতা, হ্যাঁ প্রজননের যে অক্ষমতার কারণ নির্ণয়ের ক্ষেত্রে পেলিনোলজি বা পরাগরেণুর বৈশিষ্ট্যটাকে গুরুত্বপূর্ণ সহকারে পরাগের বৈশিষ্ট্য কাজে লাগানো যায়। এরপর আসো যে ট্যাক্সনের কথা যে বলছি, যে পরাগরেণুর কথা, হার্টবার্গ নামক একজন জার্মান বিজ্ঞানী, উনি কি করেছে যে পেলিনোলজি পরাগরেণুর বৈশিষ্ট্যের উপর, মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পলিগনাম গণকে পলিগনাম গণের প্রায় 150টি প্রজাতির উপর গবেষণা করেছে। পরাগরেণুর বৈশিষ্ট্য, মরফোলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে উনি পলিগনাম গণের 150টি প্রজাতির উপর গবেষণা করে, এই পোলেনের উপর বা পরাগরেণুর উপর নিয়ে গবেষণা করে 150টি প্রজাতিকে 7টি গণে অন্তর্ভুক্ত করেন। কয়টি গণে? যে 7টি গণে অন্তর্ভুক্ত করেন। কোনটাকে? পলিগনাম। হিটবার্গ নামক একজন বিজ্ঞানী, উনি কি করেছে যে পলিগনাম গণটাকে নিয়ে কাজ করে, এটা হচ্ছে পলিগনাম গণটাকে 7টা গণে ভাগ করেছে, 150টা প্রজাতিকে নিয়ে কাজ করে পলিগনাম। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন সাইপ্রাস গণে, সেক্ষেত্রে হচ্ছে যে সাইপ্রাস গণে 16টা প্রজাতির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে পরাগরেণুর বৈশিষ্ট্য সাফল্যজনকভাবে ব্যবহার করা হয়েছে। এটা আবার হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, যেটা বললাম যে ট্যাক্সন নির্ণয় করা যাচ্ছে না, বা কোনো পরিবার শনাক্ত করা যাচ্ছে না, বা গণ করা যাচ্ছে শনাক্ত করা যাচ্ছে না, বা প্রজাতি করা যাচ্ছে না, সেক্ষেত্রে ট্যাক্সোনমি এই ক্ষেত্রে পরাগরেণুর বৈশিষ্ট্যটা সাফল্যজনকভাবে ব্যবহার করা যায় বা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার যদি বলি যে ফাইলোজেনিক ক্ষেত্রে বা জাতিজনির ক্ষেত্রে যদি বলি, যে এটা আধুনিক শ্রেণীবিন্যাস, বিশেষ করে জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই পোলেনের বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে মনোকাল্পে, মনোকাল্পে তোমরা জানো যে এক কাজ বিশিষ্ট পরাগরেণু, হ্যাঁ তো মনোকাল্পেট বা এক কাজ বিশিষ্ট পরাগরেণু দেখা গিয়েছে যে আদি দ্বিবীজপত্রী এবং হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এক্ষেত্রে বোঝা যায় যে মনোকাল্পেট পরাগরেণু, যে জীবাশ্ম পরাগরেণু গবেষণা করে দেখা গিয়েছে, বা পরাগরেণু গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে মনোকাল্পেটটা আদি বৈশিষ্ট্য জীবের, ঠিক আছে, যে উদ্ভিদের একটা আদি বৈশিষ্ট্য হচ্ছে মনোকাল্পেট এবং উন্নত বৈশিষ্ট্য হচ্ছে ট্রাইকর্পেট। এরকম হচ্ছে যে দ্বিনিউক্লিয়াস, এক নিউক্লিয়াস বিশিষ্ট কিনা, দ্বিনিউক্লিয়াস বিশিষ্ট কিনা, এই বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে বা ফাইলোজেনি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আসো যে পরাগরেণুর আরো গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে আছে উল্লেখযোগ্য যে একটা ভূমিকা আছে যে তোমার হচ্ছে জীবাশ্ম। আমরা তো বললাম যে পরাগরেণু কোটি কোটি বছর পূর্বের পরাগরেণু কি মাটিতে স্তরীভূত হয়ে আছে, ক্রমান্বয়ে মানে স্তরে স্তরে সাজানো আছে, সেটা জীবাশ্ম হিসেবে রয়েছে। সেই জীবাশ্ম, সেই মাটির নিচে প্রাপ্ত যে পরাগরেণুগুলো যদি গবেষণা করে জানা যায়, তাহলে সেক্ষেত্রে কি আমরা শিলা বা হচ্ছে মাটির যে শিলা স্তরের পাথরখণ্ডের ওটা কি বয়স সম্পর্কে জানা যায়, বা শিলা স্তরের উৎপত্তি বা শিলার বয়স সম্পর্কে, মাটিতে মৃত্তিকা যে অবস্থিত শিলা আছে সেগুলোর অবস্থান জানা যায় কিভাবে? এই পরাগরেণুর সহায়তা, ঠিক আছে। এরপর আসো যে লিমনোলজির ক্ষেত্রে বা ফরেস্ট্রির ক্ষেত্রেও পরাগরেণুবিদ্যা বা পেলিনোলজির ভূমিকা রয়েছে। এরপর ধরো যে পরাগরেণু খাওয়া যায়, তোমরা এটা জানো কিনা জানি না, যে পরাগরেণুর মাঝে প্রচুর পরিমাণে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে, ফ্যাট থাকে, ভিটামিন থাকে, যেগুলো হচ্ছে যার জন্য কি হয় পরাগরেণু খাওয়া যায়। একটা এক্সাম্পল হচ্ছে যে পরাগরেণু খেয়েছো কিনা, আমরা তো মধু তো সবাই খেয়েছো তাই না? মধু বা ভেষজ ওষুধের বা কোনো ওষুধে ভেজাল আছে কিনা, হ্যাঁ সেটা জানা যায় যে এই পরাগরেণুর এই মধুটাকে যদি তোমার পরীক্ষা করা হয়, তাহলে দেখা যায় যে, কারণ মধু তো তোমরা জানো যে কোথা থেকে মৌমাছি মধুটাকে কালেক্ট করে, কোথায়? বিভিন্ন ফুলে ফুলে ঘুরে ঘুরে মৌমাছিটা কি করে মধু কালেক্ট করে নিয়ে আসে। মৌমাছি যখন এই মধু কালেক্ট করে নিয়ে আসে, তার সাথে কিছু পরিমাণ কি পোলেন থেকে যায়। তো মধুটা কি ভেজাল কিনা, হ্যাঁ সেটা এই পোলেনের মাধ্যমেও কি জানা যায়। আমরা অনেক সময় দেখা যায় যে একেবারে যেটা তোমার রুট লেভেল থেকে যে মধুটা আনা হয়, যদি কোনো পিউরিফাই না করা হয়, তবে সেক্ষেত্রে সেটার সাথে কিছু আমরা মৌমাছি যদি পরীক্ষা করে দেখা যায়, তবে সেক্ষেত্রে কি মধুর সাথে কিছু পোলেনও থাকা যায়, এবং যদি ওটা যদি খাওয়া হয়, তাহলে দেখা যাবে যে আমরা মধুর সাথে কিছু পোলেনও খেয়ে ফেলি, হ্যাঁ ইয়ে করতে পারো। তো আরেকটা জিনিস যেটা যে ওষুধে কোনো ভেজাল আছে কিনা, সেটাও এই পরাগরেণু পরীক্ষার মাধ্যমে জানা যায়। আরেকটা জিনিস যে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, যে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে একটা বাকহুইট নামক একটা উদ্ভিদ আছে, যে বাকহুইট থেকে রুটিন নামক
চিকিৎসা বিজ্ঞানে একটা বিরাট ভূমিকা হচ্ছে বাকহুইট থেকে রুটিন নামক একটা গ্লাইকোসাইড তৈরি করা হয়, যেটা কিনা ধমনী এবং হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্ষতস্থান কেটে গেলে অ্যান্টিসেপটিক হিসেবে এই পরাগরেণুগুলো ব্যবহার করা হতে পারে। বিভিন্ন ফুলের পরাগরেণু বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক কি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা কি করে যে অ্যান্টিসেপটিক হিসেবে সে কাজ করে, জীবাণুনাশক হিসেবে সেটা কাজ করে অ্যান্টিসেপটিক হিসেবে যে বিভিন্ন ইয়াতে। আরেকটা বললাম যেটা গ্লাইকোসাইড হিসেবে। ফার্মাকোপেলিনোলজিতে কি হয় যে অনেক পরাগরেণু দিয়ে ওষুধও তৈরি করা হয়। ফার্মাকোপেলিনোলজিতে যে ফার্মাসিস্টরা কি করে যে অনেক ক্ষেত্রে অনেক ফুলের পরাগরেণু দিয়ে ওষুধ, তার ভেষজ গুণ থাকার কারণে কি করে যে এটা ওষুধ তৈরি করে, এটা হার্বাল একটা ভেষজ ওষুধ। আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের রক্তাল্পতা বা এনিমিয়া দেখা যায়, সেক্ষেত্রেও পরাগরেণুগুলো ব্যবহার করা যায়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আমি যেটা বলেছি আগে যে পরাগরেণু কি বাতাসে খুব হালকা হয়, এটা কি করে যে বাতাসে ভেসে বেড়ায়। তো বাতাসে ভেসে বেড়ায় যার ফলে কি হয় যে এক জায়গা থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। তো অনেক সময় একটা সিজনে শীতের শেষে যখন হচ্ছে গ্রীষ্মের আগে যখন একটা বসন্তকালে ফাল্গুন মাস যেটা আমরা যদি বসন্তকাল বলি, যেটাতে প্রচুর পরিমাণে ফুল হয়, তখন ওই সময়টা ফুলের থেকে রেণুগুলো কি বিচ্যুত হয়ে পরাগরেণুগুলো বাতাসে ভেসে ভেসে বেড়ায়। এবং অনেক সময় দেখা যায় যে জায়গাগুলোতে ফুলের বাগান আছে বা ফুলের প্রচুর চাষ হয়, সেই জায়গাগুলোতে সেই এলাকাগুলোতে দেখা যাবে যে ওইখান থেকে রেণু ভেসে অনেক সময় আমাদের নাকে শ্বাসনালীতে চলে যেতে পারে বা নাকে নাসা ছিদ্রতে চলে যায়, যার ফলে কি হয় এক ধরনের অ্যালার্জি হয়, যেটার ফলে অনেক সময় যে জ্বর হতে পারে, এক ধরনের সর্দি জ্বর যেটাকে হে ফিভার বলে, বা পেলিনোসিস হতে পারে। যেহেতু পোলেন দ্বারা হয় সেই ডিজিজের জন্য এটাকে বলা হয় পেলিনোসিস। তো এই হে ফিভারটাতে অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস বলো বা অন্যান্য আদার্স সিমটমও দেখা যায়, যার ফলে কি একটা রোগাক্রান্তের একটা অসুবিধা, এটা ব্যাড ইফেক্ট এটার ইয়ার। তো যেটা হচ্ছে যে এই সময়টা যদি পরাগরেণুর গবেষণা করে যদি এই সময়টা ফুল ফোটার সময়টা যদি জানা যায় যে এটা কোন সময়, পরাগরেণু গবেষণা করে এই জিনিসটা যে ফুল ফোটার সময়, শুধু এটা তো বললাম যে সিজনাল কথা বললাম, এছাড়াও সিজনাল ছাড়াও অনেক সময় দেখা যায় যে বাতাসে যে পরাগরেণু ভেসে বেড়াচ্ছে সেখান থেকেও মানুষের শ্বাস নাকের যে ঝিলিতে যে কি করে এক ধরনের অ্যালার্জি তৈরি করতে পারে, যার ফলে কি করে বিভিন্ন ডিজিজের সংক্রমণ হয় বা সর্দি কাশি এরকম বিভিন্ন ধরনের ডিজিজ হয়। সে ক্ষেত্রে পরাগরেণু যদি জানা যায় যে ফুল ফোটা, পরাগরেণু গবেষণার মাধ্যমে জানা যেতে পারে যে ফুল ফোটার সময়টা কখন, সেই হিসেবে ফুল ফোটার সময়টাতে ওই জায়গাটা অ্যাভয়েড করেও কিন্তু এই রোগটাকে এড়ানো যায়। একটা জিনিস যে পরাগরেণুর প্রাচীরগুলো অনেক সময় বিভিন্ন ধরনের কি থাকে যে অলঙ্কৃত থাকে, স্থূল থাকে, এবং হচ্ছে কি এটা সহজে নষ্ট হয় না। প্রাচীরটা বাইরের যে প্রাচীরটা সেটা একটা মোটা লেয়ার দ্বারা তৈরি থাকে, যার ফলে কি করে বহু বছর ধরে অবিকৃত অবস্থায় থেকে যায়, যা কি করে যে যেখান থেকে বিভিন্ন ধরনের কি গবেষণার কাজে বলো বা জানা যায় বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগানো যায় বিভিন্ন এই ক্ষেত্রে। এই যে যেটা বললাম যে ট্যাক্সোনমির ক্ষেত্রে বললাম, যে জাতিজনির ক্ষেত্রে বললাম, কোনো একটা আদি এবং উন্নত বা বিবর্তনের ধারা জানার জন্য পরাগরেণু বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগানো যায় সাফল্যজনকভাবে। বা মেডিকেল সায়েন্সের কথা বললাম, বা হচ্ছে ভেষজের কথা বললাম। তো এরকম অনেকগুলো কথা বললাম যেগুলোর ক্ষেত্রে, এগুলো ছাড়াও প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে যেটা বললাম যে সংকর উদ্ভিদের যখন প্রজননের অক্ষমতা নির্ণয়ের জন্য এই পেলিনোলজি বৈশিষ্ট্য বা পরাগের বৈশিষ্ট্যটা কাজে লাগানো যায়। এরকম অনেক অসংখ্য গুরুত্ব আসলে আছে, সবকিছু একটা ক্লাসে আসলে একভাবে আমি হয়তো তোমাদেরকে বলে শেষ করতে পারছি। এরকম অনেক কিছু আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে আমাকে একটু আমাকে বললে আমি হয়তো আমাকে একটু আমি এটা হয়তো পরবর্তীতে যখন আমরা ক্লাসে যাব সেটা হয়তো আরেকবার যদি ক্লাস নেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা আবার পেলিনোলজি আবার প্র্যাকটিক্যালও আছে, সেক্ষেত্রে এই জিনিসগুলো যে পোলেনের ক্ষেত্রে যেটা বললাম, যে মধুর ক্ষেত্রে বললাম ভেজালের কথাটা, সেটা তোমরা যে প্র্যাকটিক্যালি তোমরা জানতে পারবে প্র্যাকটিক্যালের মাধ্যমে ক্লাসে এসে ইনশাল্লাহ। আর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, যেহেতু অনলাইন ক্লাস, সেক্ষেত্রে হচ্ছে তোমরা কতটুকু নিতে পেরেছো বা আমি কতটুকু দিতে পেরেছি আমি জানি না, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে, যেক্ষেত্রে যে এই সময়টা যেহেতু একটা সংকটময় অবস্থা যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে এই অনলাইন ক্লাসটা তোমরা যাতে একেবারে লুজার না হয়ে যাও, যে এই ক্লাসটা কিছুটা হলেও আমি আশা করি যে তোমাদের উপকারে আসবে। এবং এখন যদি বুঝতে অসুবিধা হয়, যারা অল্প বুঝেছো বা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা বাসায় একটু যদি বইটা ফলো করো, দেখবে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। যাই হোক, আজকে এই পর্যন্ত। রিভিউতে যদি একটু বলি, যে দেখো যে আমি প্রথমে বলেছি যে পেলিনোলজিটার কথা, তারপর বলেছি ঐতিহাসিক একটা পটভূমির কথা বললাম, স্কোপের কথা বললাম,
শাখার কথা বললাম, হ্যাঁ, ব্রাঞ্চেস কথা, এবং হচ্ছে ইম্পর্টেন্সের কথা। আর অনেক কিছু আছে সামনের ক্লাসে ইনশাল্লাহ আরো আস্তে আস্তে সিলেবাস অনুযায়ী তোমাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আর তোমরা সেই পর্যন্ত, আজকে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে আজকে বলছি যেটা ক্লাসে একটু কথা, এখন আমরা যে সংকটময় পরিস্থিতিতে যাচ্ছি, তোমরা সবাই বাসায় থাকবে। আমরা যেটা বলি যে বাসায় থাকো, নিরাপদে থাকো, ঠিক আছে? আর যদি জরুরি প্রয়োজনে বাইরে যেতে হয় সেক্ষেত্রে মাস্ক, গ্লাভস একদম এসেনশিয়াল। 3 ফুট ডিস্টেন্স, যেটাকে বলা হয় সোশ্যাল ডিস্টেন্স, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক যেভাবে চলতে বলেছে ঠিক সেভাবে চলবে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে বাসায় থাকো, নিরাপদ থাকো, ঠিক আছে? সবার জন্য অনেক দোয়া এবং শুভেচ্ছা। আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফেজ।